আজ ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের আজকের এই বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। আমরা অনেক সময় দেখি যে হার্টে যখন ব্যথা অনুভূত হয় এক ধরনের আতঙ্কের মধ্যে মানুষ পড়ে যায়। পরবর্তীতে আমরা দেখি যে অনেকের ক্ষেত্রেই হার্ট অ্যাটাক হচ্ছে, কিংবা অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে হার্ট ফেলিওরের সমস্যাও রয়েছে। তাৎক্ষণিকভাবে কি করণীয়, কিংবা পরবর্তী জীবনে কোন কোন পদ্ধতির সম্মুখীন হতে হবেন, কিংবা চিকিৎসকের কাছে কখন যাবেন, সে বিষয়টি নিয়ে এক ধরনের দ্বিধার মধ্যে পড়ে থাকেন। আজকের এই দিনে আমরা কথা বলবো হার্টের খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান ১৯৭১ সালের অক্টোবর মাসে চুয়াডাঙ্গাই জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৭ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন তৌফিকুর রহমান। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে MD ও FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ NTV-কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, কোন কোন উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই দিনটি আমরা পালন করছি? প্রতি বছর একটা নির্দিষ্ট প্রতিপাদ্যকে সামনে রেখে এই দিনটা পালন করা হয়। প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। এর আসলে কারণটা কি? এর কারণটা হলো যে পৃথিবীতে যদি বলি এখন ১ নাম্বার মৃত্যুর কারণ সেটা হলো এই হার্ট ডিজিজ, আমরা বলি কার্ডিওভাস্কুলার ডিজিজ। সেটা হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক সব কিছু মিলে এটা আমরা কার্ডিও ভেসেল বলে, হার্ট আর ভেসেলের সমস্যা নিয়ে সাধারণত সবচেয়ে বেশি মানুষ মারা যায়, যেহেতু ১ নাম্বার মৃত্যুর কারণ সারা পৃথিবীব্যাপী। সুতরাং এটাকে চেষ্টা করা হয়, ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন যারা, তাদের একটা অন্যতম প্রধান কাজ হলো যে এই রোগের থেকে কীভাবে প্রতিরোধ করা যায়। কারণ হলো আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই যে সত্যটা হার্টের ক্ষেত্রে আরও বেশি সত্য। কারণটা কি? অন্যান্য রোগের চেয়ে হার্টের রোগ নির্ণয় করা অনেক ব্যয় সাপেক্ষ, চিকিৎসা আরও বেশি ব্যয় সাপেক্ষ। সুতরাং এই চিকিৎসা করা প্লাস হলো কি, হার্টের রোগ হলে যে জিনিসটা হয়, যদি আমি নিয়মিত চিকিৎসা না করি, এটাকে যদি প্রিভেনশন না করি, আমার মৃত্যুর ঝুঁকি অনেক অনেক গুণ বেশি। সুতরাং এই প্রতিরোধ করার জন্যই প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালন করে থাকে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন। আর প্রতি বছর একটা থিম থাকে। এই বছরের থিমটা কি বলা যায়, ডোন্ট মিস এ বিট। অর্থাৎ যে কোনো একটা হৃদস্পন্দনও কোনো একটাকে মিস করা যাবে না। অর্থাৎ আমার হৃদস্পন্দন যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমার মৃত্যুই হয়ে গেল। সুতরাং ওই পর্যন্ত আমার যাওয়া যাবে না। আর হৃদস্পন্দন ঠিক থাকার জন্য আমাকে যা কিছু করা দরকার সেটা আমাকে করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাকে এই যে আমার হৃদযন্ত্রের যত্ন নিতে হবে, বা হৃদয়ের যত্ন যেটাই বলি আমরা, যত্ন নিতে হবে। এবং যে যে কারণে আমার হৃদ অসুখ হয় বা হার্টের অসুখ হয় সেই কারণগুলোও আমাকে প্রিভেন্ট করতে হবে, প্রতিরোধ করতে হবে, বা সেই কারণগুলো আমাকে অ্যাড্রেস করতে হবে, সেই কারণগুলো আমাকে প্রতিরোধ করতে হবে। তাহলে আমি এই যে প্রাণঘাতী হৃদরোগ থেকে বাঁচবো, এবং সাথে সাথে সমাজে আমি শুধু বাঁচার একটা যেমন ব্যাপার আছে, এটা আমি বলি মর্টালিটি, মানে মারা যাওয়া। আর একটা আছে মরবিডিটি, অর্থাৎ অসুস্থ হয়ে পড়ে থাকা। এখন আমার হার্ট অ্যাটাক হয়ে যদি আমি কাজ না করতে পারি, সমাজকে কন্ট্রিবিউট করতে না পারি ইয়াং বয়সে, এবং এটা এখন ইয়ং বয়সে অনেক হার্টের রোগ হচ্ছে, যদি ইয়ং বয়সে আমি সমাজকে কন্ট্রিবিউট করতে না পারি, না করলে তাহলে আমার আমি মরবিড বা একটা হলো আমার নিজের ক্ষতি, আর আমার পরিবারের ক্ষতি, আমার দেশেরও ক্ষতি। এই জন্য এই প্রতিবাদকে সামনে, ডোন্ট মিস এ বিট, এই প্রতিবাদ সামনে রেখেই আমরা এই বছর বিশ্ব হার্ট দিবসকে আমরা পালন করতেছি। কি কি উদ্যোগকে সামনে রেখে আজকের দিনটি পালন করছেন? প্রথমে আমরা বলছি যে সবচেয়ে বড় প্রতিরোধ করা। এই প্রতিরোধ করার জন্য আমাদের যে জিনিসটুকু করতে হবে, প্রথমে কি কি রিস্ক ফ্যাক্টর আছে এটাকে আমাকে জানতে হবে। এখন জানার জন্য, কেন একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে হার্টের রোগ ধাপ করে একদিন হয় না, নিশ্চয়ই এটা আস্তে 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 বিভিন্ন রিস্ক ফ্যাক্টরের কারণে এটা বিল্ড আপ হতে থাকে, আর একদিন বোমার মতো বাস্ট হয়। সুতরাং এইটা হওয়ার আগেই আমাকে প্রথমে জানতে হবে কি কি কারণে আমার হৃদরোগ হতে পারে। এর মধ্যে একটা প্রধান কারণ হলো যেটা, যদি আমার উচ্চ রক্তচাপ থাকে, যদি আমি নিয়ন্ত্রণ না করি, যদি আমার ডায়াবেটিস থাকে, যদি আমি নিয়ন্ত্রণ না করি, যদি আমি ধূমপান করি, যদি আমার রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, যদি আমার ওজন বেশি হয়, যদি আমি সেডেন্টারি লাইফস্টাইল মানে আমি সারাদিন বসে থাকি, যেমন আমি বসে বসে গেমস খেলি, টিভির সামনে সময় দিই বেশি, আমি সোশ্যাল মিডিয়াতে আমি বেশি সময় দিচ্ছি, আমার লাইফ অ্যাক্টিভ না। তারপর আমার খাবার দাবার, যদি আমি অধিক চর্বিযুক্ত খাবার বেশি খাই, যদি আমি অধিক
কার্বোহাইড্রেট যুক্ত বেশি খাই, যেগুলো আমার ওজনে বাইর করবে, প্লাস আমাদের রক্তের কোলেস্ট্রলের মাত্রা উল্টাপাল্টা করে ফেলবে যদি এই কারণে হয়। সাথে আমাদের কিছু কিছু অন্যান্য রিস্ক ফ্যাক্টর বলে, এই যে বেশ করে শব্দ এখন বলা হয় যোগ হিসেবে শব্দ দূষণ। এই যে আমরা দেখবেন বাইরের কান্ট্রিতে গেলে আমরা যখন চলি খুব কম আর কি ওই যে গাড়ির শব্দ আমরা খুব কম শুনি, খুব রেস্ট্রিক্টেড। কিন্তু আমাদের এখানে এই যে বিভিন্ন হর্ন বাজাচ্ছে, বিভিন্ন ধরনের শব্দ, ওই মাইকের শব্দ, বিভিন্ন অনুষ্ঠানের শব্দ হচ্ছে, ফলে এই শব্দ দূষণটা গুরুত্বপূর্ণ। এখন নতুন করে আরেকটা যোগ, সেগুলো বায়ু দূষণ। বলা আছে যে আমাদের এই শহরের হাইয়েস্ট এয়ার পলিউশন, সবচেয়ে খারাপ। সুতরাং এই জিনিসটুকু থেকেও আমরা কিভাবে বাঁচতে পারি, এই জন্য আমাদের যেমন একটা হলো যে আমার ব্যক্তিগত উদ্যোগ, একটা আছে আমাদের সামাজিক উদ্যোগ, আর একটা আছে রাষ্ট্রীয় উদ্যোগ। রাষ্ট্রীয় উদ্যোগ মানে বিভিন্ন ধরনের পলিসি মেকিং অ্যাজ ওয়েল অ্যাজ পলিসি ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ পলিসি বাস্তবায়ন করা, এগুলোর জন্য আমাদের ভূমিকা আছে। এই সবগুলো করার জন্যই আসলে এই যে আমরা বলছি যে আমাদের প্রচেষ্টা, অর্থাৎ আমার রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করা, রিস্ক ফ্যাক্টর আমার প্রতিরোধ করা। এখন আমি যদি ডাক্তারের কাছে না যাই, আমি প্রেশার না মাপি, আমি কীভাবে জানবো আমার উচ্চ রক্তচাপ আছে? আমি যদি কোলেস্ট্রল পরীক্ষা না করি, আমি কীভাবে জানবো আমার কোলেস্ট্রল? এই জন্য আগে একটা থিম ছিল যে নো ইয়োর নাম্বারস, অর্থাৎ আপনার সংখ্যা জানুন। যেমন রক্তচাপ একটা সংখ্যা, আমি উচ্চ রক্তচাপ, আমি বলে সিস্টোলিক ডায়াস্টোলিক, দুই হলো ব্লাড সুগার, এটা কিন্তু একটা সংখ্যা, হিমোগ্লোবিন A1C সেটাও একটা সংখ্যা, খালি পেটে ডায়াবেটিসের মাত্রা, তারপরে আমার হাইট ওয়েট যদি আমি জানি, আমি BMI বলে বডি মাস, অর্থাৎ আমার হাইটের তুলনায় আমার উচ্চতা কত, সেটাও কিন্তু একটা সংখ্যা। তার মানে এই যে সংখ্যাগুলো আমাকে জানতে হবে যে কোন কোন রিস্ক ফ্যাক্টর আমি আছে। আমি রক্তের পরীক্ষা করে আমি কোলেস্ট্রল জানবো, 4 ধরনের কোলেস্ট্রল আছে আমার, এই 4 ধরনের কোলেস্ট্রল কি, এটা আমি পরীক্ষাগুলো জানবো। সুতরাং আমি প্রথমত ডাক্তারের কাছে গেলে আমার কি অ্যাডভাইস আছে, ডাক্তার অ্যাডভাইস দিবে, এবং অ্যাডভাইস দেওয়ার পর আমি এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমি জানবো যে আমার আসলে কী কী রিস্ক ফ্যাক্টর আছে, এই রিস্ক ফ্যাক্টরগুলো আমি প্রতিরোধ করব। এই প্রতিরোধ করাটাকে, এই যে মানুষকে এনকারেজ করা, সচেতনতা করা, এই সচেতনতা করা মূল কনসেপ্টটি আসলে ওয়ার্ল্ড হার্ট ডে পালন করে থাকে, মানুষকে সচেতন করা। এখন এই সচেতন করা আমরা কীভাবে করতে পারি? এই যে আজকে প্রোগ্রাম হচ্ছে, আমরা এই যে আলোচনা করতেছি, এই যে ধূমপান নিয়ে কথা বলতেছি, এই যে উচ্চ রকমের কথা, এই যে মিডিয়ার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি যে হ্যাঁ আপনাকে এটা ক্ষতিকর, এটা জানতে হবে। লিফলেট আমরা অনেক জায়গায় দেখবেন, এই যে উপলক্ষে বিভিন্ন জায়গায় আমরা লিফলেট, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমাদের এই যে ডিজি হেলথ ওনারা পোস্টার করতেছে, আমরা জাতীয় হৃদরোগ হাসপাতাল আমরা পোস্টার করতেছি, আমরা বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আছে, কার্ডিয়াক সোসাইটি পোস্টার করতেছি, এবং অন্যান্য অনেকগুলো বডি আছে যারা সাধারণত এই হৃদরোগ প্রতিরোধের সাথে জড়িত, তারা আমরা বিভিন্ন পোস্টার করে মানুষকে সচেতন করার চেষ্টা করতেছি। সাধারণত আমরা এই যে এতে র্যালি করি, যে র্যালির মাধ্যমে আমরা লিফলেট বিতরণ করি, র্যালির মাধ্যমে আমাদের যে প্লাকার্ড থাকে, এবং প্লাকার্ডের মধ্যে সাধারণত থাকে যে এই হৃদরোগ কতখানি ক্ষতিকর, এই হৃদরোগ প্রতিরোধ করার জন্য আমাকে কী করতে হবে, এই প্লাকার্ডগুলো আমরা দেই। এবং বিভিন্ন যেমন ছোটোখাটো টিভির মাধ্যমে নাটিকা, বা আমাদের হৃদরোগ হলে আমাদের কীভাবে কি সমস্যা হয়, হৃদরোগ কীভাবে ছোটো ছোটো নাটিকা, সেগুলো আমরা ছোটো ছোটো বুকলেট আমরা প্রকাশ করে থাকি এই জাতীয় হৃদরোগ প্রতিরোধ। এইগুলো আসলে সবগুলো আমাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য, অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য। আমাদের মূল উদ্দেশ্য এটাকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, অ্যাওয়ারনেস বিল্ড আপ করে আমাকে এই রোগ প্রতিরোধ করা। এইটাই আসলে এই যে বিশ্ব হার্ট দিবসকে থিমকে সামনে রেখেই, বা এটাকে প্রতিরোধ করার সামনে রেখে এই কর্মকাণ্ডগুলো আমরা সাধারণত করে থাকি। প্রান্তিক পর্যায়ের মানুষ যারা রয়েছে, আগের চেয়ে কেউ মানুষ অনেক বেশি সচেতন হয়েছে? প্রান্তিক পর্যায়ের মানুষ এখন দেখবেন যে জিনিসটা সবচেয়ে রিভলিউশন এখনকার, সেটা হলো মোবাইল। নিশ্চয়ই। সুতরাং এই যে আমরা যেটা আমরা বললাম, একটা ক্ষতিকর দিক বললাম, আমি যদি সারাদিন সোশ্যাল মিডিয়ার সাথে আসক্ত হয়ে থাকি, বা সোশ্যাল মিডিয়ার সাথে আমি বেশি সময় দিয়ে থাকি, তাহলে আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে যদি আমি প্রপার ইউজ করতে পারি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে আমাদের কথা যেগুলো আছে, এগুলো আমাদের বিভিন্ন ফেসবুক লাইভে যাবে, বা ফেসবুকে আমরা হয়তো এই লিঙ্কটা দিয়ে দিব, আমার সাথে যারা কানেক্টেড আছে তারা এটা দেখবে, তারপরে এগুলো ইউটিউব চ্যানেলে থাকবে। এই যে বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে যে এই যে মানুষের কাছে প্রান্তিক পর্যায়ে কিন্তু তারা যাচ্ছে। এবং আমি এটা কেন বলছি, প্রান্তিক পর্যায়ের মানুষ যেটা আছে, ইভেন আমাদের সবচেয়ে দেশের বাইরেও যারা আছে, ওরা অনেক সময় বলে স্যার আপনার ওই ভিডিও দেখে আমার ওই যে সমস্যার সাথে স্যার মিলছে, এই জন্য স্যার আপনার কাছে আমি দেখাতে আসছি। তার মানে এই যে অ্যাওয়ারনেস বিল্ড আপ হচ্ছে। আর একটা মাইকিং করা বিভিন্ন এলাকায়, যে আপনি ধূমপান ত্যাগ করুন, আপনার শাকসবজি বেশি খান, আপনার খাবার দাবার কন্ট্রোল, এই যে জিনিসগুলো আছে, এই যে লিফলেটের মাধ্যমে আমরা যে মাইকিং করছি, সে মাইকিং করে করে বিভিন্ন এলাকা প্রচার করতেছে, পোস্টারিং করা হচ্ছে। প্লাস হলো প্রান্তিক অঞ্চলে হেলথ সার্ভিস আছে, ইউনিয়ন সাব সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স। এই উপজেলা হেলথ কমপ্লেক্সের মাধ্যমে কিন্তু অনেক স্বাস্থ্যকর্মী আছে, আমরা যেমন ভিজিটর বলি, আমরা ইন্সপেক্টর বলি, হেলথ ইন্সপেক্টর, এদের মাধ্যমে কিন্তু মেসেজগুলো ওদের কাছে কনভে হচ্ছে। প্লাস হলো যারা আমাদের প্রান্তিক পর্যায়ে সেবা নিতে আসতেছে,
এখন নতুন করে আমাদের একটা সার্ভিস চালু হয়েছে, আমরা এটা বলি এনসিডি কর্নার, নন কমিউনিকেবল ডিজিজ। এখন এই নন কমিউনিকেবল ডিজিজ কর্নারের মাধ্যমে আমরা যেমন একটা অ্যাওয়ারনেসমূলক কাজ করতেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এটাকে যে রুগী উচ্চ রক্তচাপ নিয়ে আসতেছে, ডায়াবেটিস নিয়ে আসতেছে, মানে নন কমিউনিকেবল ডিজিজ, হার্ট রোগ নিয়ে আসতেছে, ব্রেন স্ট্রোক, তাদেরকে আমাকে চিকিৎসা দিতেছি, অ্যাজ ওয়েল অ্যাজ এনসিডি একটা গুরুত্বপূর্ণ এবং সরকার এটা বিশাল একটা পদক্ষেপ এবং পজিটিভ পদক্ষেপ হলো আমরা এনসিডির মাধ্যমে রোগীদেরকে ওষুধও ফ্রি দিচ্ছি। ওই যে আমি একটা কথা বলছিলাম যে হৃদরোগের চিকিৎসা কিন্তু অনেক অনেক বেশি ব্যয়বহুল। হৃদরোগের আপনার যদি এক একটা ওষুধের দাম 10 থেকে 12 টাকা, 20 টাকা, 25 টাকা, 40, 50, 100 টাকাও আছে, তাহলে একটা রোগীর যদি দেখা যাচ্ছে যে 8টা 10টা হার্টের ওষুধ খেতে হয়, দাম পড়ে যায় 200 থেকে 300 টাকা ডেলি। অনেকের ইনকামই আছে 200 থেকে 300 টাকা বাচ্চা গ্রামের মানুষের। সুতরাং এই যে ওষুধগুলো আছে প্রান্তিক পর্যায়ে যারা আছে তাদের কিন্তু আমরা ফ্রি অফ কস্টে টোটালি এই ওষুধগুলো দেওয়া হচ্ছে। মিনিমাম আর কি যে ওষুধগুলো আসলে একদম মানে দিলে রোগী ভালো থাকবে এই ওষুধগুলো আমরা দিচ্ছি, যাতে রোগীর হার্ট ভালো থাকবে, পরবর্তী ইভেন্ট যাতে না হয়, পরবর্তী স্ট্রোক বা হার্ট অ্যাটাক যাতে না হয়, এই ওষুধগুলো আমরা তাদেরকে ফ্রি অফ কস্টে রোগীকে কিন্তু প্রোভাইড করা হচ্ছে এই এনসিডি কর্নারের মাধ্যমে। তাহলে এই যে প্রান্তিক পর্যায়ে শুধুমাত্র যে মানে আমরা ব্যক্তিগত পর্যায়ে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ওদের কাছে যাচ্ছি তা না, এটা গভর্নমেন্টের ইয়েতে উদ্যোগে বা সরকারিভাবেও কিন্তু প্রান্তিক পর্যায়ে এই সার্ভিসগুলো দেওয়া হচ্ছে, যাতে মানুষ এই যে প্রাণঘাতী এই রোগ থেকে বাঁচে। কারণ এখন যেহেতু ইয়ং পেশেন্টরা এই যে হার্টের রোগে বা ব্রেন স্ট্রোকের রোগে, এখন একটা বয়স 30 থেকে 40 বছর, আমি ব্রেন স্ট্রোক হলো, সে প্যারালাইসিসে বাসায় বসে থাকলো, তাহলে সে ফ্যামিলিকেও কিছু কন্ট্রিবিউট করতে পারবে না, নিজের তো উন্নতিও নাই, প্লাস সে আমাদের রাষ্ট্রকে বা সমাজকেও কন্ট্রিবিউট করতে পারবে না। সুতরাং এই রোগগুলো থেকে প্রতিরোধ করার জন্য আসলে আমরা চেষ্টা করতেছি যে প্রান্তিক পর্যায়ে এই যে হেলথ সার্ভিস প্লাস হলো এই নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো অসংক্রামক ব্যাধি বলি আর কি আমরা, যেমন ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলোকে কীভাবে প্রতিরোধ করা যায় এবং যদি হয়েও যায় তাদেরকে কীভাবে ফার্দার যাতে অ্যাটাক না হয়, সেকেন্ডারি আমরা প্রিভেনশন বলি, এটা আমরা চেষ্টা করে যাচ্ছি। বুকে ব্যথা হলে একজন ব্যক্তির হঠাৎ করে বুকে ব্যথা হচ্ছে, তাৎক্ষণিকভাবে তার কি করণীয়? আমার এখন বুকে ব্যথা হচ্ছে, আমি এখন কি করবো? আমি কি বসে থাকবো? এই কথা একটা কথা, মিনিট মিনস মাসেল, অর্থাৎ প্রতি মুহূর্তটা গুরুত্বপূর্ণ, যেটা এই যে থিমো ডোন্ট মিস এ বিট এরকম আর কি, যে প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, 1 মিনিটের গুরুত্ব। কেন? যদি আমার হার্ট অ্যাটাক হয়ে থাকে, হার্ট অ্যাটাকের জন্য যদি আমার বুকে ব্যথা হয়ে থাকে, আমার হার্টের মাসল ড্যামেজ হচ্ছে, যখনই প্রতি মিনিটে হার্টের মাসল ড্যামেজ হবে, পরবর্তীতে আমাদের বিভিন্ন রকমের জটিলতার সম্ভাবনা বেশি। কী ধরনের জটিলতা? আমার হার্ট দুর্বল হবে, ঘন ঘন আমার হার্ট ফেল হবে, ঘন ঘন আমি হাসপাতালে ভর্তি হতে হবে, তারপরে আমার আবার অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকবে, আবার কি হতে পারে? আমার শ্বাসকষ্ট হওয়া, যেটা বলে আমাদের হার্ট ফেল, অল্পতে আমি কোনো পরিশ্রম করতে পারবো না, আমার হার্ট ফেল হবে। আর একটা হলো মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে অনেক, আমরা অ্যারিথমিয়া বলি, যে কোনো ধরনের ফ্যাটাল অ্যারিথমিয়া, হার্ট উল্টাপাল্টা বিট করে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি আমি এই যে যদি আমি সময় মতো হাসপাতালে না যাই। এখন আমি কেন যাব? এটা তো গ্যাস্ট্রিকের ব্যথাও তো হতে পারে, তাহলে আমি কেন আবার হাসপাতালে যাব? হ্যাঁ, আমি যাব কি জানো? যদি আমার মনে হয় যে বুকের ব্যথাটা আমার কোনো রিস্ক ফ্যাক্টর আছে, ওই যে আমি রিস্ক ফ্যাক্টরগুলো বললাম, যদি এই ধরনের রিস্ক ফ্যাক্টর আছে, আমার বয়স যদি এখন 30 বলা হয়, 30-এর মধ্যে অনেকের হার্ট অ্যাটাক পাচ্ছি আমরা, আমার আন্ডারেই রুগী হাসপাতালে ভর্তি হচ্ছে 30 বছর বয়সের কম, 25 থেকে 30 বছরের মধ্যে। সুতরাং যদি 25-30 বছর বয়স বা তার চেয়ে বেশি হয় এবং আমার ফ্যামিলিতে যদি কারো হার্টের সমস্যা হয়ে থাকে, এই যে যার কারো হার্ট অ্যাটাক হয়, কারো রিং বসানো আছে, কারো বাইপাস সার্জারি করানো আছে, যদি এরকম থাকে, সাথে সাথে আমার বুকের ধরনটা এমন যদি হয়, বুকের মাঝখানে ব্যথা এবং ব্যথার সাথে আমার শরীরে ঘাম দিচ্ছে এবং এই ধরনের ব্যথা আমি কখনো আগে অনুভব করি নাই, যদি এরকম ধরনের হয়, তাহলে তাৎক্ষণিক আমি ওয়েট না করে আমি নিকটস্থ কার্ডিয়াক হাসপাতালে যাওয়ার চেষ্টা করব। যদি আমার হার্ট অ্যাটাক নাও হয়ে থাকে, যে না ঠিক আছে আমার হার্ট অ্যাটাক হয়নি, তাহলে আমি নিশ্চিত হয়ে যাবো ঠিক আছে আমার হার্ট অ্যাটাক হয়নি। নিশ্চয়ই। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন, কখন আসলে হাসপাতালে শরণাপন্ন হওয়া প্রয়োজন? জি, এখন যদি আমার ব্যথার ধরনটা ওরকম হয়, তাহলে আমি দেরি না করে আমি একদম হাসপাতালে চলে যাব, নিকটস্থ কার্ডিয়াক হাসপাতাল হলে ভালো হয়। এখন একটা কোশ্চেন আসে যে আমি গ্রামে থাকি, নিশ্চয়ই, তাহলে আমি হার্টের হাসপাতাল কই পাবো? তখন নিকটস্থ আপনি হেলথ সেন্টার যেটা আছে, অর্থাৎ উপজেলা হেলথ কমপ্লেক্স, আপনি ওখানে চলে যাবেন। সবচেয়ে সুবিধা হলো এখন সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্সে ইসিজি মেশিন আছে, অ্যাটলিস্ট আপনার ইসিজিটা করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেস্ট বলে রক্তের পরীক্ষা, ট্রোপোনিন করার ব্যবস্থা আছে।
অনেক সময় দেখি দিস ইজ নর্মাল, কিন্তু তারপর হার্ট অ্যাটাক হতে পারে। তো যদি হার্ট অ্যাটাক হয় তাহলে আমি কীভাবে বুঝবো? তাহলে ওই যে রক্তের পরীক্ষা ট্রোপোনিন বলে, এটা সব মোটামুটি সবগুলো আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের আশেপাশে যেগুলো প্রাইভেট সেন্টার আছে অনেক, ওইখানে এখন অ্যাভেলেবেল। তো আমি ইসিজি এবং ট্রোপোনিন পরীক্ষা করব, করে যদি আমার হার্ট অ্যাটাক হয় তাহলে ওরাই আমাকে আসলে প্রাথমিক চিকিৎসা দিবে, তারপর রেফার করে দিবে। এখন জেলা লেভেলে মেডিকেল কলেজ হসপিটাল আছে এবং মেডিকেল হসপিটালগুলোতে ক্যাথল্যাব বলে, ক্যাথল্যাব করে, এবং ক্যাথল্যাব করার ওখানে সুবিধা আছে প্রাইমারি পিসিআই করা বা আমার এনজিওগ্রাম করার সুবিধা আছে, অথবা আমাদের হৃদরোগের যে চিকিৎসা, হার্ট অ্যাটাক হলে যে দামি আমরা ওষুধ দেই, ওষুধ দেওয়ার ব্যবস্থা আছে, তাহলে সে ওখানে চলে যাবে। আর ঢাকা শহরে হলে আমার নিকটস্থ যে কার্ডিয়াক হসপিটাল আছে সেখানে চলে যাবে, ওখানে প্রাইমারি পিসিআই করার সুবিধা আছে। এখন প্রাইমারি পিসিআই কী জিনিস? প্রাইমারি পিসিআই হলো যে আপনার যে হার্ট অ্যাটাক হয়েছে, হার্টের রক্তনালী বন্ধ হয়ে গেছে পুরোপুরি, রক্ত জমাট বেঁধে। এই রক্ত জমাট বেঁধের জন্য খোলার জন্য দুটো উপায় আছে। একটা হলো যে দামি ওষুধ দেওয়া হয়, এটাকে গলায় ফেলে, আর একটা হলো এনজিওগ্রাম করে আমরা ওখানে রিং বসাই দিই, একদম রক্তনালী 100% খুলে যায়। এখন এই দুইটার মধ্যে সুবিধা অসুবিধা কি? আসলে যদি আমার রক্ত গলানোর ওষুধই হয় তাহলে আমি কেন এনজিওগ্রাম করতে যাব, ঝামেলার মধ্যে কেন যাব, বা আমার ওটার তো একটা ইনভেসিভ প্রসিডিউর, কেন আমরা ওর মধ্যে যাব? সেটি নিয়ে আমরা জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের আজকের এই বিশেষ আয়োজন। কথা বলছিলাম হার্টের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। একজন হৃদরোগীর খাবার ঠিক কেমন হওয়া উচিত এবং কি কি খাবার আপনাকে বর্জন করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে যাদের হৃদরোগ আছে এবং যারা অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত অয়েলিযুক্ত খাবার, তারপরে চিনি, মিষ্টি এবং ফাস্ট ফুড, বাইরের যত খাবার আছে, জাঙ্ক ফুড আছে, অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। এবং আপনি একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার খাবেন, যেটা কিনা আপনার খুব স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। যেমন বিশেষ করে আপনি সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, কারণ সবুজ শাকসবজিতে আছে ক্লোরোফিল নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এবং এ সময় আপনি ওমেগা 3 ও ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত যে খাবারগুলো সেটা আপনি খাবেন, বিশেষ করে কাঠবাদাম এবং অনেক ধরনের বাদাম আছে যেটা কিনা হার্টের ক্ষেত্রে অনেক উপকারী। এবং এর পাশাপাশি আপনি স্যুপ রাখতে পারেন, আপনি গ্রিন সালাদ রাখার চেষ্টা করবেন, এবং অনেক ধরনের ভেজিটেবলস আছে যেটা আপনি যদি লাল আটা রুটির সাথে সকালবেলা খান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথকে ভালো রাখতে সাহায্য করবে। এবং যারা রেগুলার ডিম খেতে পছন্দ করেন, আপনি ডিম অবশ্যই খেতে পারবেন, তবে অবশ্যই আপনাকে কুসুম বাদ দিয়ে খেতে হবে। আপনাদের যাদের কিনা হৃদরোগের ঝুঁকি আছে তারা কিন্তু খুব সহজেই গ্রিন টি অথবা ব্ল্যাক কফি আপনারা রেগুলার পান করতে পারেন, তবে অবশ্যই চা পানের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। যেমন নাস্তা করার সাথে সাথে আপনি কখনোই চা পান করতে পারবেন না, এতে করে কিন্তু আপনার অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এই জন্য আপনার অন্ততপক্ষে নাস্তা করার ঠিক মিনিমাম 25 মিনিট পর আপনাকে চা পান করতে হবে। আশা করি আপনারা যাদের হৃদরোগের সমস্যা আছে তারা রেগুলার হাঁটবেন এবং যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করবেন। আপনাদেরকে বিশ্রাম নিতে হবে এবং একদম চিন্তামুক্ত থাকতে হবে। কখন আসলে প্রাইমারি পিসিআর কথা বলছিলেন সেটি করার প্রয়োজন, কখন আসলে রক্ত পাতলা করার যে ওষুধের কথা বলছিলেন সেটি প্রয়োজন। রক্ত গলানোর সুবিধাটা হলো জমাট বাঁধা রক্ত গলায় ফেলবে, রক্তনালী খুলে দিবে। কিন্তু সমস্যা হলো যে যদি সবচেয়ে ভালো ওষুধও আমি দেই তাহলে 80-90% ক্ষেত্রে সময় বা 60-70% ক্ষেত্রে আমার রক্তনালী খুলে যায়, বাদ বাকি ক্ষেত্রে রক্তনালী নাও খুলতে পারে, একটা রিস্ক থেকে যায়। কিন্তু প্রাইমারি পিসিআর সুবিধা হলো যে আমরা এনজিওগ্রাম করলাম, দেখলাম রক্তনালী বন্ধ, আমরা 100% ক্ষেত্রে সাধারণত রক্তনালী খুলে দেওয়ার সময় থাকে না। চোখে আমি দেখতেছি এখানে ব্লক আছে এবং এটা খোলার জন্য আমাদের যে ওষুধ দেওয়া দরকার আমরা ওষুধে দেই এবং সাথে সাথে আমরা রিংও বসাই দিই। তাহলে এই যে চিকিৎসাটা যেখানে আমার 100% সফলতার হার, এই চিকিৎসাটা আমরা রোগীদেরকে দিতে পারি এবং আমরা জাতীয় হৃদরোগ হাসপাতালে সেটা এখন দিচ্ছিও আর কি, বিশেষ করে যারা সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আসতেছে। এটাকে আমরা বলছি প্রাইমারি পিসিআর, অর্থাৎ যখন হার্ট অ্যাটাক করছে তখনই এনজিওগ্রাম করে আমরা সাধারণত 12 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে এনজিওগ্রাম করে আমরা রিংটা বসাই দিচ্ছি। আর রক্ত জমাট বাঁধার যে আমরা বলি স্টোকাইনেজ বা থ্রম্বোলাইটিক যে ওষুধটা আছে যে রক্ত জমাট বাঁধা গলে ফেলে, সেটা আমরা দিতে পারি। এখন এই যে কথাগুলো বললাম, যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে থাকে
তাহলে আপনার এই চিকিৎসাগুলো নেওয়া যাবে। আপনি হাসপাতালে যত দ্রুত আসবেন, মিনিট মাসেল, আপনার আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা মাসেল ড্যামেজ হতে বেশি, আরও 1 ঘন্টা লাগলো আরও বেশি ড্যামেজ হতে থাকবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি হাসপাতালে আসেন। আপনার হার্ট অ্যাটাক হয় নাই, কোনো সমস্যা নেই, আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি নিশ্চিত হয় আপনার হার্ট অ্যাটাক হয় না, আপনি আবার বাসায় চলে যাবেন, তখন আমরা ওষুধপত্র দিয়ে দিব। আর যদি হার্ট অ্যাটাক হয় নাই, আমরা অন্য কোনো কী হতে পারে, গ্যাস্ট্রিকের কারণে হতে পারে, পিত্তথলি পাথরের কারণে হতে পারে, আমার অ্যাসিডিটির সমস্যা আছে বেশি, প্যানক্রিয়াসের সমস্যা আছে সেটার জন্য হতে পারে, হার্টের চারিপাশে অনেকগুলো স্ট্রাকচার আছে, ফুসফুস আছে, মাসেল আছে, এগুলোর সমস্যার জন্য হতে পারে। যদি এগুলোর জন্য হয় তাহলে আমরা রোগ নির্ণয় করে আপনাকে আমরা বাসায় দিব, যে না আপনার বাসায় যাওয়াটা নিরাপদ হবে, অর্থাৎ আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে, ধন্যবাদ দর্শকদেরকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিশ্ব হার্ট দিবসে স্বাস্থ্য প্রতিদিনের বিশেষ এই আয়োজন। কথা বলছিলাম হার্টের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। মেস্তা হচ্ছে আমাদের স্কিনের কিছু কিছু অংশে মেলানিনের প্রোডাকশন বেড়ে যাওয়া। মেস্তা ফেসে হতে পারে, আমাদের ব্যাক পোর্শনে হতে পারে, বডির যে কোনো পার্টেই হতে পারে, যেসব অংশে মেলানিনের প্রোডাকশন বেড়ে যাবে। এখন মেলানিনের প্রোডাকশনটা আসলে কেন বাড়ে সেটাই হচ্ছে কোশ্চেন। মেলানিনের প্রোডাকশন বিভিন্ন কারণে বাড়তে পারে। এর মধ্যে কেউ যদি এক্সেস সান এক্সপোজড হয় বা হচ্ছে লাইট এক্সপোজড হয়, সেক্ষেত্রে তাদের মেস্তা হবে। কেউ যদি দীর্ঘদিন ধরে কোনো মেডিসিন খায়, মেডিকেশনের উপর থাকে, সেক্ষেত্রে একটা পর্যায়ে তার মেস্তা ডেভেলপ করে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।